আজ জ্যামের কারণে আসতে একটু দেরি হয়ে গেছে। 12টা বেজে 6 মিনিট তখন। সর্বরী ঘড়ি দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। বেশিক্ষণ থাকা যাবে না। রুমকি নামের মেয়েটা তার অপেক্ষায় ছিল, দেখেই হেসে চেঁচিয়ে উঠল। এত দেরি করলে ভাবলাম আসবেই না। রুমকি মেয়েটার কথা সুন্দর, কোনো টান নেই তার কথায়। ওই যে বলে না, বইয়ের ভাষার কথা বলাও ঠিক সেইভাবে কথা বলে, একদম বইয়ের ভাষায়। সর্বরী প্রথম দিন অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এত সুন্দর করে কথা বলা কার থেকে শিখলে? মেয়েটা একগাল হেসে বলল। আমার আম্মা এভাবেই কথা বলতেন। সর্বরীর এত ভালো লাগলো রুমকিকে, কি সুন্দর করে আম্মা বলল। ইস, এত সুন্দর আম্মা ডাকটা শোনার জন্য তার আম্মা আর নেই। সর্বরীর মায়া হয়, নিজ কৃতকর্মের জন্য অনুতপ্ত সে। ওই মেয়েটাকে জড়িয়ে ধরে। আজকে চকলেট খাবো না। সর্বরী তবদা খেয়ে দাঁড়িয়ে রইল। প্রতিদিন যার চকোলেটের ডিমান্ড থাকে তোলা তোলা, সে আজ বলছে চকোলেট খাবে না। হঠাৎ কি হলো? সে রুমকির পাশে গিয়ে বসলো। কেন খাবে না কেন? ডাক্তার বলেছেন চকলেট খেলে আমার অসুখ সারবে না সহজে। সর্বরীর মনটা কেন যেন খসখস করতে লাগলো। ডক্টর রোকসানা এই কেবিনের দায়িত্বে আছেন। তার কথা রুমকি খুব একটা পাত্তা দেয় না, এটা সে নিজেই দেখেছে। আজ হঠাৎ কিভাবে তার মাঝে ভালো চিন্তার উদয় হলো? ডাক্তার রোকসানার কথা শুনছো? না, রোকসানা আপা না। তবে কে? একটা ভাইয়া ডাক্তার আছে, খুব সুন্দর, লম্বা করে, সে বলেছে। সর্বরী কেন যেন তৎক্ষণাৎ নীরদের কথা মাথায় এলো। পরক্ষণেই ভাবল, ধুর, সবকিছুতেই ওই লোকের কথা কেন মাথায় আসে? সে কে, নাম বলো। নাম তো জানি না। তুমি তার কথা শুনলে যে হঠাৎ? বলবো না। সর্বরীর রাগ হলো। বলবে না মানে কি? লুকোচুরির কি আছে? আজব তো। মেয়েটার বেডের সামনে টুলে বসে বলল। না বললে আমি আর আসবো না তোমাকে দেখতে। মেয়েটা কিছুক্ষণ আমতা আমতা করে বলল, বলবো। বলো। বল বলতেই তো বলছি সে কখন থেকে। রুমকি একটু এগিয়ে এসে সর্বরীর কানে ফিসফিস করে বলল, আমি ওকে বিয়ে করব, আমার পছন্দ হয়েছে, তাই ওর কথা শুনছি। সর্বরী কিং কর্তব্য বিমূঢ় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আজকালকার পিচ্ছি কাচ্চা এসব বলে কি? বাড়িতে আছে এক খোকন, কিছু হলেই বিয়ের কথা বলে। এরা বোধহয় বিয়ে ছাড়া কিছুই বোঝে না। ঢোকায় কে এসব ওদের মাথায়? বিয়ে করবে মানে? বিয়ে বোঝো তুমি? রুমকে মাথা নিচু করে এমনভাবে হাসলো, সর্বরীর অস্বস্তি হলো। সব রাগ গিয়ে পড়লো ওই ভাইয়ার উপর। সামনে পেলে একদম কথা গুছিয়ে দিত। আচ্ছা, বাচ্চা মেয়েটাকে লোকটা কিছু করেনি তো? আজকাল কেউ কোথাও নিরাপদ নয়, বাচ্চারা তো নয়। পেডোফাইল কতগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে আছে। সর্বরী চিন্তা বেড়ে গেল। একটু পরে ডক্টর রোকসানা এলেন। সর্বরী তাকে কিছু জিজ্ঞাসা করতে গিয়েও করল না। 12:30 সে কখন বেজে গেছে। আজ আর বসা চলবে না, বেরোতে হবে। রুমকি জোর করলো, তবে আজ সত্যি আর সম্ভব নয়। সর্বরী তাকে বুঝিয়ে শুনিয়ে বের হয়ে এলো। একটু সামনে এগোতে ঠিক সেই অঘটনটাই ঘটল, যেটা ভয় পাচ্ছিল সে। নীরব দাঁড়িয়ে আছে 5-6 হাত দূরত্বে। গায়ে আজ অ্যাপ্রনটা নেই, পরনে তার ফর্মাল পোশাক, একটা সবুজ শার্ট আর কালো প্যান্ট। শার্টের হাতা গুটানো, বুকের দিকে দুটো বোতাম খোলা। তাকে দেখতে কেমন উদ্ভ্রান্তের মতো লাগছে। এমন ছন্নছাড়া নীরদকে আগে কখনো দেখেছে বলে সর্বরীর মনে হয়নি। এই এত পরিবর্তনের মধ্যে একটা পরিবর্তন ধরা পড়ল অবশ্য। নীরদের চোখের সেই ঈগল দৃষ্টি, সর্বরীকে যেটা সবসময় একদম ভেতর পর্যন্ত ধরাশায়ী করে। আজ একটু আগেও সর্বরী তার থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিল, অথচ ঠিক এখন এই মুহূর্তে এসে তার মনে হলো তার অবাধ্য মনের কোথাও সুপ্ত এক বাসনা ছিল এই মানুষটার একটা ঝলক দর্শন করার। এজন্য বোধ হয় তার এমন এক অনুভূতি হচ্ছে যে মরুভূমির বুকে হেঁটে বেড়ানো তৃষ্ণার্ত পথিক সে। অবশেষে গলা ভেজানোর জন্য কাঙ্ক্ষিত সুপের পানি খোঁজ পেল। অবাধ্য মন অবিবেচক মস্তিষ্কে শাসিয়ে সর্বরী যখন সেখান থেকে প্রস্থান নেওয়ার কথা ভাবছিল, তখন তার দিকে ধীর পায়ে এগিয়ে এলো নীরদ।
খুব কাছে, একদম ছুঁই ছুঁই দূরত্বে। সর্বরীর তখন দম বন্ধ হয়ে আসছিল। বাতাসে অক্সিজেনের শূন্যতা অনুভব করতে লাগলো। সে এদিক ওদিক তাকাতে লাগলো। নীরদ তখন আরেকটু এগিয়ে এলো। সর্বরীর চোখে চোখ রেখে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল। যে চোখকে এত ভয় পায় সর্বরী, আজ সেই চোখ দুটোকে এত কাছে দেখে তার আপাতমস্তক ঠান্ডায় জমে গেল। এরপর একদম হুট করেই যা হওয়ার হয়ে গেল। একটা দুটো, এরপর যেন অজস্র। নীরদ যখন সরে দাঁড়ালো, সর্বরী তখন টলছে। একটু পরেই ধপ করে নীরদের বুকে লুটিয়ে পড়ল। এক মুহূর্তের জন্য দেরি না করে নীরদ তাকে আগলে ধরল। বড় আফা, গাড়িতে ঘুমায় থাকবেন, বাসায় আইবেন না? সর্বরী তড়াক করে উঠে বসলো। ওহ, স্বপ্ন! মন মস্তিষ্কের সাথে স্বপ্ন এখন তার সাথে বেইমানি করছে। সর্বরীর মাথা কাজ করছে না। করিডোরে নীরদকে দেখে সে তখনই ছুটে বেরিয়ে আসে। গাড়িতে উঠে ড্রাইভার চাচাকে তাড়াতাড়ি ড্রাইভ করতে বলে সিটে হেলান দিয়ে বসে। নিজেকে শান্ত করতে ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢকঢক করে পানি খায়। তারপর তো রাস্তায় আবারও বিশাল এক জ্যামে বাঁধে। সর্বরী কখন যে ঘুমিয়ে পড়ল টেরই পেল না। আর ঘুমানোর পরেই এমন একটা স্বপ্ন। মনে হচ্ছে স্বপ্ন তো নয়, এটা যেন তার মনের অব্যক্ত চাওয়া। ঘরে এসে বারবার সে ওই মুহূর্তটা অনুভব করতে লাগলো। ভীষণ অবাক হলো এই ভেবে যে ওটা ছিল একটা স্বপ্ন, অথচ এতটা জীবন্ত। রেবেকা সুলতানা ড্রয়িং রুমে বসে ছেলের বিয়ের জন্য আনা শেরওয়ানি দেখছেন। ওখানে তিন রকমের শেরওয়ানি আছে, একটাও তার পছন্দ হচ্ছে না। হবে কি করে? এই বিয়েটাই তো পছন্দ না তার। নেহাতি নিজের ছেলে, তার সুখের জন্য, খুশির জন্য তিনি সবই করতে পারেন। বেয়াদব ছেলেটা মা চিনল না, মায়ের কথা একটু শুনল না। কি হতো সর্বরীকে বিয়ে করলে? মেয়েটা খারাপ কোথায়? দোষ ত্রুটি কিছুতে একটু বলবে না, সেটাও বলছে না। ছেলেটা যেন তার সাথে লুকোচুরি খেলায় নেমেছে। আর ওই আরেকজন আছে, তাশরিফের মা। ভদ্রমহিলা বারবারই 2 লাইন বেশি বোঝেন। সবসময় সব কিছুতেই নিজের প্রাধান্য দিয়ে এসেছে। আশ্চর্যজনকভাবে তার কথাই সবাই রাখে, যা বলে তাই করে। মহিলার ভাতিজির উপর তিনি এখনই বিরক্ত। ওই মেয়েটাকে ভবিষ্যতে কখনো মেনে নিতে পারবে কি না কে জানে। রেবেকা সুলতানার আফসোস হয়, সেবার জোর করে যদি ছেলেটার সাথে সর্বরীর বিয়ে দিয়ে দিতেন। রাগ করে চুপ করে থাকাটা যে তখন কত বড় একটা ভুল কাজ ছিল, এখন সেটা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। টেলিফোন বেজে উঠল অকস্মাৎ। ভাবনা চিন্তার মধ্যে ডুবে থাকা রেবেকা সুলতানার সম্মিত ফিরে। তার পাশে টেলিফোনটা ছিল। ফোনটা তুলবে না ভেবেও যেন তুলল। কানে ধরে হ্যালো বলতেই ওপাশ থেকে একটা মোটা নারীর কণ্ঠে শোনা গেল, তাশরিফের মা। মহিলাটিকে চিনতে অসুবিধা হলো না। রেবেকা সুলতানা কল কেটে দিতে গিয়েও দিলেন না। এখন ফোনে কথা না বললে ওই মহিলা বাড়ি পর্যন্ত যে চলে আসবে না, সে গ্যারান্টি নেই। থাকুক, কি বলে তা শুনে দেখলে ক্ষতি তো নেই। বিয়ান সাহেবা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা ছিল যে। জি, আপনার তো সব কথাই গুরুত্বপূর্ণ। আচ্ছা বলেন। রামিসা চৌধুরী মনে মনে হাসলেন। মেয়ে পক্ষ হয়েও ছেলেপক্ষকে বারবার নাস্তানাবুদ করার মধ্যে আলাদাই একটা মজা আছে। মেয়ে আর ছেলে তো এখন পর্যন্ত দেখা সাক্ষাৎই করেনি, ভাবছি তাদের এবার দেখা করানো যাক। এখনই কি দরকার? না দেখলেও চলে। আমার ছেলে ওই মেয়েকেই বিয়ে করবে বলে দিয়েছে। আপনারা ভয় পাবেন না। শুধু শুধু ত্রুটি বিচ্যুতি থাকলে সেটা পরে না হয় দেখব। রামিসা চৌধুরী রেগে গেলেন। ত্রুটি বিচ্যুতি তাদের মেয়ের? কি বলে? সেরা তাদের সর্বরী। এমন মেয়ে দুটো পাবে না ওরা। দুটো কি, একটাই পাবে না। নীরদ একটা ভদ্রসভ্য ভালো ছেলে, তাই তিনি আগ্রহ দেখিয়েছেন। নয়তো এত শখ ছিল না তার এখানে মেয়েকে দেওয়ার। তিনি এত কিছু ভাবেননি। মেয়ে কার সাথে থাকবে, জীবনসঙ্গী কেমন, সেটাই বড় বিষয়। সেখানে এত দিক খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে তিনি ইচ্ছুক নন। আমরাও আপনাদের ত্রুটি বিচ্যুতি এখনো দেখতে যাচ্ছি না। আর বিয়েই তো সব না, দুজনে একে অপরকে বোঝা জানা এসবও তো প্রয়োজন, তাই বলছিলাম।
কবে কোথায় দেখা করতে যেতে হবে? আমাদের বাড়িতেই আসতে পারে। আমার ভাতিজি এখানে থাকবে তখন। ওদের দেখা সাক্ষাৎ হোক, দেখি কি কথা হয় দুজনের মধ্যে। আপনি কেন দেখতে যাবেন? আরে সেটা বলার জন্যই বললাম, আমি দেখতে যাব কেন? এরপর একটা দিন নীরদ আর সর্বরীর দেখা করার জন্য ঠিক করা হলো। দুজনকেই এ ব্যাপারে জানালে দুজনেরই কারো তেমন আগ্রহ দেখা গেল না। প্রথমে যদিও বলা হলো রামিসা চৌধুরী বাসায় দেখা করানোর কথা, পরে আবার কি ভেবে তিনি ঠিক করলেন বাইরে কোথাও দেখা করতে দেওয়া হবে। একটা 5 স্টার তাদের একসাথে ডিনারের জন্য টেবিল বুক করা হলো। সেই কাজটা করলো শরৎ। নির্দিষ্ট সেই দিনে সর্বরী আর নীরদ দুজনেই সেখানে উপস্থিত হলো, কিন্তু সেখানে গিয়ে সৃষ্টি হলো এক নতুন বিপত্তির। গাড়ির বনেটের উপর বসে থাকতে থাকতে শরদের বিরক্তি এসে গেছে। নীরজ যে কেন তাকে সব জায়গায় টানে সে বোঝে না। গাড়ি কিনতে গেলেও শরৎকে ডাকো, ইভেন বউ দেখতে গেলেও শরৎকে চাই। মানে কি? আজ ছুটির দিন ছিল, সারাদিন বাড়িতে এই কাজে ওই কাজে কেটে গেছে। সন্ধ্যায় একটু রিল্যাক্স করে যে চা নাস্তা করবে সেটাও হয়নি। নীরদকে নিয়ে ছুটতে হচ্ছে এদিক ওইদিক। তবে আজ কেন যেন মনে হচ্ছে নীরদ অযথা তাকে ঘোরাচ্ছে, নানান দরকারের অজুহাতে যেখানে সেখানে গাড়ি থামিয়ে সময় নষ্ট করছে। শরতের বুঝে আসছে না এত চিন্তার কি আছে। সোজা গিয়ে মেয়ে দেখবে, কথা বলবে, একটু খাওয়া দাওয়া করবে, এরপর ফেরার আগে নাম্বার নিবে, বাড়ি এসে কল করবে, 2 দিন কথা বলবে, আর 3 দিনের দিন তো বিয়েই। চাপ নেওয়ার কিছু তো দেখছে না সে। তার বিয়ে হলেও এমনই হবে নিশ্চয়ই। মনে মনে হাসল সে। অনুর কথা মনে পড়তেই তার মন ভালো হয়ে গেল। শরদের এই বিয়ে নিয়ে একটা আফসোস আছেই। তার ইচ্ছে ছিল ভাইয়ের বিয়ে অনুর সেই বোনের সাথেই হওয়ার। অন্তত সেই সুবাদে অনুর সাথে তার একটা সম্পর্ক গড়ে উঠতে পারত। মেয়েটাকে তার বড্ড পছন্দ হয়েছে। সমস্যা একটাই, কথায় কথায় কাঁদে বোধ হয়। যাগে, নরম মনের মানুষ তো, একটু কাঁদলে ক্ষতি নেই, বরং ভালো। এমন কারোর সাথে সংসার করতে অন্যরকম আনন্দ পাওয়া যাবে। এই হাসছিস কেন? নীরদের আকস্মিক কথা বলায় শরৎ একটু বিব্রত বোধ করলো, ভেবে লজ্জা পেল। এতক্ষণ কি যে ভাবছিল সে। তুমি না একটু আগেই ভিতরে গেলে, আবার চলে এলে কেন? নীরদের ইচ্ছে করছে না কারোর সাথে দেখা করতে, বিশেষ করে ওই মেয়েটির সাথে তো না। এতদিন সে ভাবতো হয়তো বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল, তবে আজ এখানে এসে মনে হচ্ছে হয়তো টয়তো না, আসলেই ভুল ছিল। একদমই ভুল একটা সিদ্ধান্ত ছিল। এখন কিভাবে এর থেকে নিস্তার মেলে সেটা সে ভাবছে। আরেকটা ব্যাপার হলো, এই বিয়ে না করতে চাওয়ার কারণটা সে স্বীকার করতে চাইছে না। তার মাথা থেকে কেউ একজন যাচ্ছেই না। নিজেকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করছে সে। একটা মানুষের কথা ভাবলেই কি সে ওই মানুষটাকে ভালোবাসবে নাকি? কিন্তু একটা মানুষকে এত বেশি কে ভাবে? দিন রাত বলতে গেলে চেতনা থাকতে সবসময় ওই মেয়েটার কথাই তার মাথায় ঘুরপাক খাচ্ছে। চিন্তায় চিন্তায় তার শরীরের কি হাল হয়েছে। বাড়ির সবাই বকাবকি করছে কাজের চাপ কমানোর জন্য। আসলে এখানে যে কাজের চাপটা বড় চাপ নয় তা কাউকে বোঝানো তো দূরের কথা, বলাও যাবে না। আজ সকালে সে ঘুম থেকে উঠে কিছুক্ষণ ভাবে, মায়ের কথা শুনে শ্বশুরকেই বিয়ে করে নেওয়া উচিত ছিল তখন। ঠিক আছে, যে দিয়ে ঘাটতারা মেয়ে, তবুও সে তো পারত বিয়ে করে এনে তেরামো ছোটাতে। বরং তখন মেয়েটাকে কিছু দুষ্টু মিষ্টি সাজা দেওয়া যেত। সাজাগুলো ঠিক কেমন দেওয়া যেত সেটা ভাবতে গিয়ে নীরদ একটু হাসলো। তাকে এমন হাসতে দেখে শরৎ ভ্রুকুচকে বলল, কি ব্যাপার মিটিমিটি হাসছো যে? ও, ভাবির কথা ভাবছো? নীরদের হাসি গায়েব হয়ে গেল। না, অতিরিক্ত হয়ে যাচ্ছে। এমন নোংরা মানসিকতার মানুষ তো সে নয়। একটা মেয়ের জীবন জড়িয়ে এর সাথে সবকিছু নিয়ে ছেলেখেলা করা যায় না। তাছাড়া কিসের আশায়, কার আশায় সে অমন একটা সিদ্ধান্ত নিবে? ওই মেয়েটার তো বিয়ে হয়ে যাচ্ছে। তাছাড়া তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, কমিটমেন্ট নামক ওই ব্যাপারটা ছিল না। তাহলে ঠিক কী কারণে এমন হঠকারিতা করবে সে? না, একটা মোহ সৃষ্টি হতেই পারে, সেটা সাময়িক, দ্রুতই কেটে যাবে। ভালোবাসা তো নয় যে দিনের পর দিন বেড়েই যাবে। ভেতরে এসে নীরদ আবারও কেমন অসহায় বোধ করতে লাগলো। অগত্যা শরৎকে বলল সে যেন গিয়ে আগে মেয়ের সাথে কথা বলে। নীরদের কথা শুনে অবাক চোখে তাকিয়ে থাকে শরৎ। বলল, তুমি আমাকে এজন্য এনেছো? মাথা খারাপ? পাত্রী তোমার, তুমি যাও। যেটা বলছিস সেটা করো। পারবো না। সত্যিই পারবি না? না। বেশ, কারো দেখা করতে হবে না, আমিও চলে যাচ্ছি। এটা ঠিক না।
তোমাকে দেখা করতে হবে। আমি তো বলিনি দেখা করব না। তুই আগে গিয়ে দেখ মেয়েটাকে, কথা বলতে হবে না, শুধু দেখবি দূর থেকে। একটু আগেই যে কথা বলতে বললে। এখন বলছি তো, কথা বলা লাগবে না, দূর থেকে দেখবি শুধু। সেটা তো তুমি নিজেই করতে পারো। শরৎ প্লিজ। ছেলে মানুষের এত শরম থাকলে হয়? নীরদ কিভাবে বোঝায় ব্যাপারটা লজ্জার নয়, সংকোচ। তার মধ্যে একটা অপরাধবোধ কাজ করছে। আচ্ছা, মেয়েটির কেমন লাগবে যখন সে জানতে পারবে? বিয়ে ঠিক হওয়ার পর থেকে নীরদ একবারও তার কথা ভাবেনি, তার নামটা পর্যন্ত জানতে চায়নি। নিশ্চয়ই তার খুব দুঃখ হবে যখন সে জানতে পারবে নীরদ তার ব্যাপারে এতটাই উদাসীন। শরৎ হাসি মুখ করে সামনে এগিয়ে গেল, নির্ধারিত টেবিলের সামনে গিয়ে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। অনু? হ্যাঁ, সাদা সালোয়ার কামিজে বসে থাকা মেয়েটা অনুই তো। ভাই তবে অনুকে বিয়ে করছে? আশ্চর্য, সেটা কিভাবে সম্ভব? না না, অসম্ভব বলেও তো কিছু মনে হচ্ছে না। শরৎকে দেখে অনু দাঁড়িয়ে পড়ল, তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আবার হবু বরের জায়গায় শরৎকে দেখে তার কেমন যেন লাগলো, কষ্ট কষ্ট একটা অনুভূতি। লোকটা আপাকে বিয়ে করছে, তবে ওইসব কি ছিল? অনুর দিকে কেন অমন করে তাকাতো, কেন মুচকি হাসতো? প্রতি সাক্ষাতে লোকটার মুখে সে একটা হাসি দেখেছে, আজও এমন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তবে কি অনুকে দেখে সে বিরক্ত? হবেই তো, স্বাভাবিক। অনু কত বোকা, লোকটা তাকে নয় আপাকে পছন্দ করেছে। বুঝতে এত দেরি কেন হলো? চোখ নাকি মনের কথা বলে? লোকটার চোখ দেখে তো কোনোদিন মনে হয়নি সেখানে আপার কোনো অস্তিত্ব আছে। তুমি এখানে? কোনো সমস্যা? শরৎ মাথা নাড়ে, তার মেজাজ বিগড়ে গেছে। অনুর সাহস কি করে হয় তাকে উপেক্ষা করে তার ভাইয়ের কাছে যাওয়ার? আমাকে দেখে বিরক্ত হয়েছো মনে হচ্ছে। বিরক্ত হওয়ার কথা নয় কি? আপনাকে সবসময় দেখলে আমার বিরক্ত লাগে। সেটা এখন আমি ভালোই বুঝতে পারছি। তা তোমার মত ছিল? কিসের মতো? এই যে এই বিয়েটার। আশ্চর্য, আমার মতো থাকবেন কেন? তাছাড়া আমার মতের কথা আসছে কেন? না, এমনিতেই। আপনি সব কিছু এমনিতেই বোধহয় করেন। অনুর চোখে কিছু একটা ছিল, শরদের ভালো লাগছিল না সেখানে দাঁড়াতে। নীরদকে কিছু না বলেই সেখান থেকে চলে গেল। অন্যদিকে অনুর আর সেখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছিল না। কাপা কাপা হাতে ব্যাগ থেকে ফোন বের করে ও সর্বরীকে কল করলো, বলল, তোর বর খুব আয়োজন করে এসেছিল রে। আমায় দেখে বোধহয় রাগ করেছে, তাই চলে গেছে। চলে গেছে? হুম। যাক, ভালোই হলো। আমার না একদমই দেখা করতে ইচ্ছে করছিল না। তুমি ওখানেই বসে থাকো, আমি আসছি। লেডিস ওয়াশরুম থেকে বের হতেই সর্বরীর দেখা হলো নীরদের সাথে। সেও ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে ছিল। দুজনেই একে অপরকে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। সর্বরী একটা ম্যাজেন্ডা রঙের শাড়ি পরে আছে, তাকে দেখতে চমৎকার লাগছে। নীরদ তাকিয়ে রইল কিছুক্ষণ, তাতেই সর্বরীর হাত পা অসাড় হয়ে এলো। মনে মনে ভাবতে লাগলো, এই লোকটা কেন তার পিছু ছাড়ছে না? তাদের কেন এতবার অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়ে যাচ্ছে, তাও বারবার ভুল সময়? কি হতো একটু সঠিক সময় দেখা হলে? সেদিন দেখাটা হেলমেট না ভেঙে অন্যভাবে হলে হতো না? শুরুটা একটু সুন্দর হতে কি পারতো না? সর্বরীর চোখ ভিজে আসছে। নীরদের সাথে দেখা হওয়ার না, বরং নীরদের সাথে ভুল সময় দেখা হওয়ার আফসোস বোধ হয় তার আজন্ম থেকে যাবে। নীরদ আর সর্বরী বিয়ের আয়োজনে কোনো ত্রুটি হয়নি। প্রত্যেকটা প্রোগ্রাম ভালোই কাটে, বিশেষ করে সর্বরীদের বাড়িতে। তাদের বাড়ির সবাই ছিল আনন্দে, শোরগোলের মধ্যে। নীরদের বাড়ির পরিবেশ তুলনামূলক ঠান্ডা ছিল। নীরদের মা তো শুরু থেকে নিজেকে গুটিয়ে রাখতেন। নীরদও তেমন আগ্রহ দেখায়নি কখনো কোনো কিছুতে। সেই সঙ্গে শরদও যোগ দেয়। বিয়ে নিয়ে প্রথম তার ব্যাপক প্রস্তুতি ছিল, কিন্তু যত দিন ঘনিয়ে আসে ততই সে নিজেকে গুটিয়ে নেয়। বিয়ের দিনও এদিক ওদিক ঘুরঘুর করছে, এক জায়গায় স্থির হয়ে বসেনি। তার একদমই ইচ্ছে করছিল না। বরকনের ফটো স্টেশন আছে, তাদের বাইরে যেতে হবে। সেখানে ছবি তোলার জন্য বিশেষভাবে সাজানো হয়েছে। আজকালকার বিয়েতে ধরাধরি করে ছবি তোলার পক্ষে নেই রামিসা চৌধুরী। তিনি বললেন সম্ভব না। এরপর সবার অনুরোধে বললেন আগে বিয়ে পড়িয়ে নিতে হবে, তারপর তাদের যা ইচ্ছে হয় তারা যেন করে। সে কথা মতো বিয়ে পড়ানো হয়। কবুল বলার আগে সর্বরী সব ছেড়ে ছুড়ে পালিয়ে যেতে ইচ্ছে করছিল। এরপর তো বরের নাম শুনে তার হু হু করে কান্নায় চলে এলো। আশহাব শারাফাত, নীরদের নামও আশাফ ছিল। ডক্টর রোকসানা সবসময় তাকে ডক্টর আশাফ বলে ডাকতেন।
নীরদেরও তেমন অবস্থা হলো। সবার মুখে সর্বরী সর্বরী শুনে তার মনে পড়ল ওই মেয়েটার নাম সর্বরী ছিল, যেটা সে বারবার ভুলে যেত। যদিও সাইন করার সময় স্পষ্ট দেখেছে আজমেরি শেহনাথ। বাইরে গিয়ে ফটো সেশন করা শেষে আর হয়নি। নীরদ সর্বরী কেউ রাজি হলো না। তাতে অবশ্য রামিসা চৌধুরী বেশি খুশি হলেন। তবে রিমা বেশ জোর করলো তাদের একসাথে অন্তত 2টো ছবি তোলার। তার এক কথা, আজ না হলেও কয়েক বছর পরে আফসোস হবেই। সর্বরীকে যখন ভেতর থেকে নিয়ে আসা হলো, নীরদ তখন বন্ধুদের সাথে বসেছিল। শোরগোল পড়ে যাওয়ায় পেছন ফিরে তাকাতে নিজ বিবাহিতা স্ত্রীকে দেখে সে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল শরদও। সর্বরীর পাশে দাঁড়িয়ে থাকা অনুকে দেখে মুহূর্তের মধ্যে সে বুঝে ফেলে সেদিন কি বড় ভুলটাই না করেছে সে। অনুরও একই অবস্থা। শরদের পাশে নতুন বরের পোশাকে দাঁড়িয়ে থাকা নীরদকে দেখে সেও তবদা খেয়ে গেল। সর্বরীর মাথা ঘুরছে। একটু পরেই তাকে একটা অজানা লোকের সাথে চলে যেতে হবে সারা জীবনের জন্য। সে যেতে চায় না, কখনোই চায় না। তার ইচ্ছে করছে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে, চিৎকার করে বলতে ইচ্ছে করছে এই বিয়ে সে চায় না। একদম স্টেজে ওঠার সময় সে জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিলেই সবাই ধরাধরি করে ঘরে নিয়ে গেল। এরপর সর্বরীর আর দেখা হয়নি তার নতুন বরের সাথে। যখন দেখা হলো তখন সে বিছানায় শুয়ে আছে, তার নিজের ঘরের পাশে একটা চেয়ার টেনে নীরদ বসেছিল। সর্বরী তাকে দেখে নড়েচড়ে উঠতেই নীরদ থমকে উঠল। বেশি নড়াচড়া করলে ঠাস করে একটা থাপ্পড় মারবো। বেয়াদব মেয়ে, স্যালাইন দেওয়া হয়েছে দেখছো না? বাইরে পাতা একটা বেঞ্চে হাত পা ছড়িয়ে বসে আছে শরৎ। সে কখন থেকে এখানে বসে ফুরফুরে মেজাজে একের পর এক চা খাচ্ছে। এ নিয়ে 3 কাপ চা খাওয়া হয়েছে তার। মাজিদের মা চতুর্থ বারের মতো চা নিয়ে এসে কটমট করে তাকালো তার দিকে। শরৎ হেসে ওনার হাত থেকে 4 নাম্বার কাপটা নেওয়ার সময় কিঞ্চিত হাসে। থমথমে মুখে চায়ের কাপগুলো ট্রেতে নিয়ে মাজিদের মা চলে আসার সময় দরজার কাছে অনুকে দাঁড়িয়ে থাকতে দেখে গজগজ করতে করতে বললেন, আমার এতকালের জীবনে আমি এমন চা খাওয়াই না দেখি নাই। 40 মিনিটে 4 বার হ্যাঁ চায় খুঁজছে। কাপ আনতে গেলেই কয় আরেক কাপ প্লিজ। হ্যাঁ প্লিজের গোষ্ঠী মারি। আমি এই আমার রুমে গিয়া শুইলাম, আর আসুন না। আপনি থাকেন, আপনাগো মেহমান আমার কি, আপনারাই হ্যারে যত্ন করেন। অনুর রাগ হলো। এভাবে বলার কি আছে, একটু চাই তো চেয়েছে, থাক। এরপর আবার চাইলে সে নিজেই বানিয়ে দিবে। মাজেদের মা চলে যেতেই সেখানে বসে পড়ল ও। বলা তো যায় না কখন না আবার লোকটা চা চেয়ে বসে। চায়ের কাপে চুমুক দিতেই শরদের ফোনটা বেজে উঠল। রেবেকা সুলতানা কল করেছেন। রিসিভ করতেই বাজখাই গলায় বললেন, এই তোরা সব থাকিস কোথায় বলতো? ভাইয়ার শ্বশুর বাড়িতে। একদম মস্করা করবি না, সঠিক কথার সঠিক জবাব দে। ঠিকই তো বলেছি। নীরাদের বউয়ের খবর কি? ভালোই তো। ভালো কিভাবে? তোর মা তখন বাড়ি এসে বলল স্যালাইন দেওয়া হয়েছে। ও, সেটা তোমার ডাক্তার ছেলে বেশি বেশি করেছে, তার বউ দুর্বল এজন্য। তোর আজ সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছিস নাকি? না, শুনলাম ভাবির জ্ঞান ফিরেছে। আমি আর ভাইয়া চলে আসবো একটু পর। রেবেকা সুলতানা কিছুক্ষণ আমতা আমতা করে বললেন, বউ কেমন আর হয়েছে দেখছিস? ভাবি তো খুব সুন্দর। আফটার অল তোমার পছন্দ। আমার পছন্দ মানে? মজা নিচ্ছিস ভাইয়ের সাথে মিলে? তুই বুঝি জানিস না এই বিয়ে আমার মত ছিল না? জানি, ভাইয়া আমাদের ঘোল খাইয়েছে বুঝলে। নাটক করেছে, ছোটটাকে না বড়টাকেই বিয়ে করেছে। মানে? আরে তুমিও বোধহয় আমার মতো ভুল করেছো। আমিও প্রথমে ভুল ভেবেছিলাম। অনু না ভাইয়া সার্বি ভাবিকে বিয়ে করেছে। ও মা, কিভাবে? সর্বরীর তো অন্য জায়গায় বিয়ে ঠিক। আর নীরাদের বইয়ের নাম তো সেহনাত। ভাবির নামই আজমেরি সেহনাত, বাড়িতে সাবরি বলে ডাকে আর কি। রেবেকা সুলতানার মাথা ঘোরাতে লাগলো। একটু আগে শরদের মা এসেছিল বিয়ের গল্প করতে। তিনি শুনতে চাননি, ছবিও দেখেননি। শরদের সাথে কথা শেষ করেই তিনি ছুটলেন ছোট জায়ের ঘরে। নতুন বউয়ের ছবি দেখতে হবে তো। শরৎ মজা করছে নাকি সেটাও তো দেখতে হবে। নীরদের বিয়ে নিয়ে বরাবরই তার সকাল্লাদ কম ছিল না, বরং সব কিছু নিয়েই বেশি বেশি করতেন।
খুব আশা করেছিলেন তার পছন্দ করা মেয়েটিকেই ঘরের বউ করে আনবেন। নীরদ যখন না বলল তখন তিনি কিছুদিন ভেবে ঠিক করলেন শরদের জন্যই না হয় আনবেন। সে পরিকল্পনা মতো শর্বরীদের বাড়িতেও গিয়েছিলেন, আর তখনই জানতে পারেন শর্বরীর বিয়ে ঠিক অন্যত্র। এর মধ্যে ছেলেও অন্য জায়গায় বিয়ে করতে হ্যাঁ করে দিয়েছে। অহেতুক কারণে পছন্দের পাত্রে হাতছাড়া হওয়ায় নীরদের ব্যবহার সব কিছুতে রেগে গিয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ছেলের যা খুশি তাই করুক, তিনি তার ব্যাপারে আর নাক গলাতে যাবে না। দিনের পর দিন মা ছেলের মধ্যকার স্নায়ুযুদ্ধ চলতে থাকে। দেখা গেল যে বিয়ে নিয়ে এত আয়োজন করার শখ ছিল, সেই বিয়েতেই তার সরব অংশগ্রহণই ছিল না। রাগ পড়ে যেত আরও আগেই। ছেলেটা একটু এসে যদি ভুলের জন্য ক্ষমা চেয়ে মাকে মানিয়ে নিত। তিনি শুধু ছেলেকেই দেখছেন, যার কিনা কোনো হেলদোল ছিল না। মা যে রাগ করে আছে সেটাও ভাঙাতে আসেনি। অপদার্থ একটা ছেলে, তার এতটুকু বোধ বুদ্ধি কি হয়নি? তার মা কি একটা মেয়ের জন্য নিজের ছেলেকে ফেলে দিতেন? বিয়ে উপলক্ষে দুই পরিবারের মধ্যে বেশ কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে। এর মধ্যে যার অধিকাংশই হয় শর্বরীদের বাড়িতে নয় বাইরে কোথাও। বিয়ের কেনাকাটা করতে শরদের মা আর বোন যায় তাদের বাড়ি থেকে। রেবেকা সুলতানা দূরেই থেকেছেন। ছেলেটাও একবার এসে বলেনি, মা যাও না, এত রাগ করে কি হবে। তবে তিনি তো মা, ছেলের মনের অবস্থা একেবারে ধরতে না পারলেও কিছুটা ধরতে পেরেছিলেন। পারিপার্শ্বিক সব কিছুতেই এত অমনোযোগী উদাসীন হতে ছেলেকে আর কখনো দেখেননি তিনি। হ্যাঁ, নীরদ যদিও বরাবরই একটু গুটিয়ে রাখতে পছন্দ করে নিজেকে, কিন্তু এতটা অপ্রকৃতিস্থ আচরণ, খাওয়া দাওয়া অনিয়ম, ঘুমের অনিয়ম, ওর চোখের নিচে কালো দাগ, সব এমন নতুন ঠেকলো ওনার কাছে। প্রচণ্ড রকমের স্বাস্থ্য সচেতন ছেলেকে এমন অবস্থায় দেখে তিনি নিজেও বুঝতে পারছিলেন না ঠিক কী করবেন। বারবার বলেও বিশেষ লাভ হতো না। ছেলেটা নিজের দিকে একটু খেয়ালই করেনি। এ যে আজ বিয়ে করতে গেল, তখন কেমন যেন লাগছিল তাকে। মনে হচ্ছিল যে খুশি ছিল না একদমই। আনন্দ তো নয়, স্পষ্ট বোঝা যাচ্ছিল সব কিছুতেই ভীষণ অনীহা তার। তিনি অবশ্য তখন এত গুরুত্ব দেননি। নিজ মনকে অনবরত বোঝাতে থাকেন খুশি থাকবে না কেন, সে তো নিজের পছন্দেই বিয়ে করছে। শীতাপ নিয়ন্ত্রিত কামরায় শর্বরী ঘামছে, পিঠ একদম ভিজে গেছে। চিটচিটে শরীরে ভারী লেহেঙ্গা পরে থাকতে আর পারছে না সে। উঠে গিয়ে সে সব বদলে নিবে তাও সম্ভব হচ্ছে না। নীরদ সামনেই বসা, এক মনে শর্বরী টেবিলের উপর থাকা একটা বই পড়ছে। আদৌ পড়ছে কি না ঠিক বোঝা যাচ্ছে না। শর্বরীর কেন যেন মনে হচ্ছে চশমার আড়ালে চোখ দুটো তার দিকে তাকিয়ে আছে। নীরদকে সচরাচর চশমা পরতে সে দেখেনি। এ নিয়ে বোধ হয় দুইবার দেখা হয়েছে। চশমাতে তাকে ভিন্ন একজন মনে হয়, একদম অচেনা কেউ। অথচ লোকটা মোটেও অচেনা নয়, বহুদিনের পরিচয়। তার চেয়ে বড় কথা, এখনকার পরিচয় লোকটা ওর স্বামী, বিবাহিত ওরা দুজন। অদ্ভুত না? শর্বরীর কাছে এখনও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। বিয়ের আগে তাকে ঠিক কতবার বলা হয়েছিল হবু বরের ছবি দেখতে। রিমা আর অনু তো ফেসবুকেও অ্যাড হয়ে কথা বলতে বলেছিল, ও শোনেনি, ইচ্ছেই করেনি কখনো, কোনো আগ্রহ জন্মায়নি। একদিন অনেক খুঁজে রিমা লোকটার ফেসবুক আইডি বের করলো, তবে কোনো প্রোফাইল পিকচার না থাকায় অ্যাড হয়নি। এমনিতেও ওইটা তাদের হবু দুলাভাইয়ের আইডি ছিল। শর্বরী সেদিন একটু ঢু মেরে দেখেনি, দেখলে হয়তো তখনই বুঝতে পারতো, কারণ নিকনেম নীরদ দেওয়াই ছিল। অনু আর রিমা নীরদকে চিনে না, নাম জানা তো দূরের কথা, কখনো তো মুখোমুখি হয়নি। ওই একদম প্রথম সাক্ষাতে শর্বরী দেখলেও তাদের দুজনের তেমন সুযোগ হয়নি দেখে ওঠার। দৌড়ের উপর ছিল সবাই। তাছাড়া শর্বরী কখনো নীরদের ব্যাপারে কিছু বলেনি তাদের, তাই জানবেই বা কী করে। তবে এরপর ছবিতে দেখেছে, তাসরিফ দেখিয়েছে। তাসরিফ আবার কখনো নীরদের নাম নিত না, ঠাট্টা করে নিজেও বলতো দুলাভাই, আর বাড়িতে সবাই আশরাফ বলতো। আজ অবশ্য এটা নিয়ে এক দফা হাসাহাসি হয়েছে। ছোট চাচা প্রথম দিন আশরাফ শুনতে ভুল করেছিলেন, তাই আশরাফ বলতেন। বাড়ির সবাইও সেই থেকে তার কথা উঠলেই আশরাফ বলে সম্বোধন করত। শর্বরী তো এটাই জানতো, কোনো এক আশরাফের সাথে তার বিয়ে হতে যাচ্ছে। শর্বরীকে বারণ করার পরও নড়াচড়া করতে দেখে নীরদের রাগ হলো। টেবিলে বইটা রেখে চোখ থেকে চশমাটা খুলে উঠে গিয়ে ওর সামনে দাঁড়ালো। এবার নীরদকে এভাবে শক্তমুখে দাঁড়িয়ে থাকতে দেখে শর্বরী সত্যি ভয় পেল। বারণ করেছিলাম তোমায়। শর্বরী অসহায় চোখে তাকালো।
এভাবে বসে থাকতে সত্যিই খারাপ লাগছে, খুব অস্বস্তি হচ্ছে, চেঞ্জ করতে হবে। নীরদ দেখলো স্যালাইন শেষ হয়ে এসেছে। সর্বরের অবস্থা এখন স্থিতিশীল পর্যায়ে। এবার ক্যানোলা খুলে দেয়াই যায়। সে এতক্ষণ এজন্যই অপেক্ষা করছিল। অভিজ্ঞ কারো হাতেই এই কাজ করতে হতো। এখানে সে ছাড়া আর তেমন কেউ নেই। তাছাড়া থাকলেও বা কি করতে দিলেই তো, ভুলেও দিত না। নীরদ হাসলো। তাকে হাসতে দেখে সর্বরী ঘাবড়ে গেল। এই প্রথম ক্যানোলা লাগানো হয়েছে তার। এর আগে রিমাকে দেখেছে, ওটাতে খুব ব্যথা হয়, একদম ছটফট করে। সর্বরী দূরে সরে বসলো। নীরদ যদি ইচ্ছে করে আরও ব্যথা দেয়,